বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল এবং জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, এই দুটো সংগঠন তাদের মধ্যে দাকুমড়া অহিনুকুল সম্পর্কের যে মাত্রা, সেটি এখন রীতিমতো সংঘর্ষে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের যে চলমান রাজনীতি, এটি ক্রমশ যে জটিল থেকে জটিলতর অবস্থায় যাচ্ছে, তাতে এই দুটি যে ছাত্র সংগঠন তাদের মধ্যে আগামী দিনের যে সংঘর্ষ, এটি রক্তক্ষয়ী আকার ধারণ করবে এবং এই সংগঠন দুটির সংঘর্ষের পরিণামে আমাদের জাতীয় রাজনীতি এবং জাতীয় অর্থনীতি দুটোই তছনছ হয়ে যাবে। আমি আমার ক্ষুদ্র যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা এবং বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্কের কারণে দুটো সংগঠনকেই খুব ঘনিষ্ঠভাবে কাছের থেকে দেখার সুযোগ হয়েছে। আর যেহেতু ছাত্রলীগ করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা কলেজে, এমনকি স্কুল জীবনে, কাজেই ওই সংগঠনটি সম্পর্কে আমার ধারণা আরও স্পষ্ট। বাংলাদেশের ছাত্রলীগ এবং ছাত্রদল এ দুটোই খুবই জনপ্রিয় একটি সংগঠন, কিন্তু তাদের ব্যাপারে জনমত প্রবল নেই। অর্থাৎ ছাত্র সংগঠনগুলোর মধ্যে কিংবা আমাদের সমাজে এ দুটো সংগঠনের মূল দল বিএনপি অথবা আওয়ামী লীগ, তারা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন এদের নিদারুণ এক ধরনের ক্ষমতা থাকে, দম্ভ থাকে। আর যখন এই রাজনৈতিক দলগুলো বিরোধী দলে থাকে, তারা যথেষ্ট জনপ্রিয় দল হিসেবে মানুষের সহানুভূতি পেয়ে থাকে। কিন্তু 2001 সনের পর থেকে এটি কেন যেন একেবারে খুব খারাপ অবস্থাতে চলে গেছে। অর্থাৎ যখন 2001 সনে বিএনপি ক্ষমতায় এলো, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল এতটা শক্তিশালী হয়ে পড়ল, তারা বিরুদ্ধ মতকে ক্যাম্পাসে আর স্থান দিল না। ফলে ছাত্রলীগকে হল ছাড়া হতে হয়েছে, ইউনিভার্সিটি ছাড়া হতে হয়েছে, কিন্তু পরীক্ষা দিতে পারত। আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো 2009 সনে, তারাও ওই একইভাবে ছাত্রদলকে ক্যাম্পাস ছাড়া করেছে এবং যে কাজটি করেছে সেটা হলো পরীক্ষা দিতে দিয়েছে। কিন্তু এখন যে অবস্থা তৈরি হয়ে গেছে ছাত্রলীগের বিরুদ্ধে, সকল রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বৈষম্য বিরোধী যারা নেতৃবৃন্দ রয়েছেন, যাদের পেছনে জামাত এবং শিবিরের সমর্থন রয়েছে, তারা এখন ছাত্রলীগকে ক্যাম্পাসে ঢুকতে দিতে চাচ্ছে না এবং কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে দিচ্ছে না। এটাই বাস্তবতা। কথাগুলো বললাম এই কারণে যে কোনো মন্দ কাজ সেটা সুদে এবং আসলে আগামী দিনে জনগণের উপর সেটা যাকে বলা হয় চাপানো হয় বা জনগণের উপর সেটি বোঝা হিসেবে আবর্তিত হয়। এটি বাস্তবতা। আমাদের দেশের স্বাধীনতার পর থেকেই ক্যাম্পাসগুলোতে ছাত্র শিবির কখনই জনপ্রিয় ছিল না। তবে তাদের জনমত ছিল তাদের পক্ষে। জনমত মানে তারা যে দলটি করে, সেই দলটি তারা ওন করে এবং এই দলের সঙ্গে যারা সম্পৃক্ত তারা দলের জন্য জীবন দিতে পারে। তো এখন এই যে জনমত মানে আমজনতার জনমত নয়, তারা যাদের সঙ্গে সম্পৃক্ত তাদের সঙ্গে তাদের একটা অ্যাডাপশন কাজ করছে। অর্থাৎ অনেকটা আমদুদের মতো, অনেকটা যাকে বলা হয় হরিহর আত্মার মতো মূল সংগঠন, তারপরে কর্মী এবং সমর্থক, ভক্ত যারা জামাতের, শিবিরের কিংবা ইসলামপন্থী যে সকল লোকজন রয়েছেন, তাদের সকলের সঙ্গে তাদের এরকম একটা সম্পর্ক যে একজন বিপদে পড়লে আরেকজন ঝাঁপিয়ে পড়ে। আর জনপ্রিয়তা হলো এরকম যে দূর থেকে আমি ভালোবাসি, কিন্তু তাকে আমি ওন করি না। আপনারা অনেকে নায়ক রাজ্জাককে পছন্দ করেন, অনেকে শাবানাকে পছন্দ করেন, অনেকে অমিতাভ বচ্চনকে পছন্দ করেন, অনেকে রেখাকে পছন্দ করেন, কিন্তু ওই পছন্দ পর্যন্ত, কিন্তু ওন করেন না। কিন্তু আপনার নিজের স্ত্রীকে বা সন্তানকে আপনি কিন্তু ওন করেন। সেই ওন করার যে প্রক্রিয়াটি, এটি হলো জনমত। আর দূর থেকে চাঁদ ভালোবাসেন, আকাশ ভালোবাসেন, সেটা হলো জনপ্রিয়তা। কাজেই জনপ্রিয়তা কোনো অবস্থাতেই জনমত তৈরি করে না। এখানে মূল ডিফারেন্সটা হলো যে শিবিরের সঙ্গে ছাত্র দলের এবং ছাত্রলীগের মূল সমস্যা যে শিবির তার সংগঠনের বাইরে জনপ্রিয় নয়।
কিন্তু ছাত্রদল, ছাত্রলীগ সব জায়গাতেই ওয়াইড রেঞ্জে জনপ্রিয়। কিন্তু তার নিজ দলের মধ্যে অর্থাৎ ছাত্রদলের মূল সংগঠন থেকে শুরু করে সিস্টার সংগঠন বা ছাত্রলীগের মূল সংগঠন, সিস্টার সংগঠন এদের মধ্যে শিবিরের মতো এরকম তাদের জনমত নেই। আ আওয়ামী লীগ ছাত্রলীগের জন্য জীবন দিয়ে দিবে বা ছাত্র দলের জন্য জাতীয়তাবাদী দল বিএনপি জীবন দিয়ে দিবে জামাতের মতো করে ওন করবে বা ছাত্র দলের একটা ছেলে গ্রেপ্তার হলে শিবিরের ছেলেটি যেভাবে জেলখানাতে সুযোগ সুবিধা পায় ওটা ছাত্র দলের লোক কল্পনা করতে পারে না। তো ফলে কি হলো জনমতের দিক থেকে একেবারে প্রথম দিক একেবারে প্রথম দিন থেকেই শিবির যে সুযোগ সুবিধা পেয়ে আসছে ফলে তারা এই সংগঠনের জন্য ঝুঁকি নিতে পারে, এই সংগঠনের জন্য জীবন দিতে পারে, এই সংগঠনের জন্য মার খেতে পারে। এই কারণ হলো প্রায় তাদের সকল কর্মকাণ্ডই সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাজনৈতিকভাবে ইনশিওর্ড করা থাকে। ক্ষতিগ্রস্ত হলে সেখানে তাদের দলের সবাই এগিয়ে আসে। ফলে শিবির তাদের এই যোগ্যতা নিয়ে ক্ষেত্র বিশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় তারা হানাহানিতে গিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা একক আধিপত্য বিস্তার করেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কখনোই ছাত্রদল কিংবা ছাত্রলীগের সঙ্গে কনফ্রন্টেশনে কখনো আসেনি। তারা সবসময় মার খেয়েছে। মার খেতে গিয়ে কখনো ছাত্রদলের হাতে মার খেয়েছে, তারপরে ছাত্রলীগের হাতে মার খেয়েছে অথবা দুই দল একত্র হয়ে শিবির পিটিয়েছে এবং শিবির পিটানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা যাকে বলা হয় স্টাইলে পরিণত হয়েছিল। তো এই জায়গাটি থেকে শিবির বের হওয়ার জন্য শক্তিমত্তা অর্জন করার জন্য তাদের একটা লং টার্ম প্ল্যান ছিল এবং সেই প্ল্যানটা আমি 2013 সনে বা 12 সনে আমি শুনেছিলাম এবং এটি যেন তেন লোকের মুখে নয়, মীর কাসিম সাহেবের মুখের থেকে। এবং মীর কাসিম সাহেব যখন জীবিত তখন আবার এই কথা আমি নয়াদিগন্ত পত্রিকাতে লিখেছিলাম। কাজেই মৃত ব্যক্তিকে সাক্ষী রেখে অনেক সময় অনেক লোক অনেক কনফিউজ টাইপের কথাবার্তা বলেন। আমি সাধারণত এই জিনিসগুলোতে যাই না। তো আমি যে কথাগুলো বলছি এটাই নয়াদিগন্ততে ছাপা হয়েছে এবং মীর কাসিম সাহেব তখনও জীবিত ছিলেন। তো তিনি আমাকে একদিন বললেন যে আমাদের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক প্রস্তুতি রয়েছে। পুলিশ যদি নিরপেক্ষ থাকে তাহলে অন্য জায়গার কথা বাদ। কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে শক্তি রয়েছে সেই শক্তি দিয়ে আমরা ছাত্রলীগ এবং ছাত্র শিবির এই দুটো সংগঠন, ছাত্রলীগ এবং ছাত্রদল এই দুটো সংগঠনকে আমরা ১ ঘন্টার মধ্যে ক্যাম্পাস ছাড়া করতে পারি। তো উনি এই কথা বলেছেন 2013 সনে বা 12 সনে। আর এখন 2025 সনে আপনারা বুঝতে পারছেন যে সেই সময়ের চাইতে অন্তত ১০০ গুণ বেশি অর্থবিত্ত শক্তিমত্তার অধিকারী ইসলামী ছাত্র শিবির এবং একই সঙ্গে তারা সুসংগঠিত এবং এই মুহূর্তে রাষ্ট্রশক্তির একটা বিরাট অংশ তাদের পক্ষে। তো কাজেই যে মারামারিগুলো হচ্ছে বিভিন্ন জায়গাতে এগুলোতে ঐতিহ্যবাহী যে দুটো দল ছাত্রলীগ এবং ছাত্রদল তারা পৃথকভাবে শিবিরের হাতে মার খাওয়ার সম্ভাবনা খুব বেশি। এমনকি যদি ছাত্রলীগ এবং ছাত্রদল তারা একত্র হয় সেক্ষেত্রে ২-৪টি ব্যাটেল বা ২-৪টি যুদ্ধতে তারা জয়লাভ করলেও করতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে তারা টিকে থাকতে পারবে না। এর কারণ হলো ছাত্রলীগকে ব্যাক দেওয়ার মতো কোনো শক্তি এই মুহূর্তে বাংলাদেশে নেই এবং আগামী ২-৪-৫ বছরেও হবে না। আর সেখানে ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ নিজেদের শক্তিমত্তায় তাদেরকে জেল-জুলুম, হুলিয়া, মারামারি, কাটাকাটি, ক্ষতিপূরণ, হাসপাতালে ভর্তি সবগুলো তাদেরকে মোকাবেলা করতে হবে এবং একই সঙ্গে ছাত্রদলের অবস্থাও তদ্রূপ। এখানে ছাত্রদলের যারা আছেন তারাও মূল দল থেকে সাহায্য পাবেন, সহযোগিতা পাবেন, তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করবে বা তাদের পক্ষে একটা টেলিফোন উঠিয়ে তারপরে একটা কথা বলবেন কোনো একটা সরকারি অফিসে আর সেই বিএনপি নেতার কথা মতো ছাত্রদল নেতাদেরকে পুলিশ ছেড়ে দেবে এরকম অবস্থা এখন পর্যন্ত বাংলাদেশে তৈরি হয়নি। কিংবা ধরুন জামাতের যে সকল নেতৃবৃন্দ এই মুহূর্তে খুব স্টার পর্যায়ে রয়েছেন যেমন গোলাম পরওয়ার সাহেব স্টার হয়ে গেছেন, মিজানুর রহমান আজাহারি স্টার হয়ে গেছেন, জামাতের আমির সুপার স্টার হয়ে গেছেন, তারপরে ডক্টর মাসুদ তিনিও এখন স্টার। এর বাইরে হামিদুর রহমান আজাদ রয়েছেন, সেলিম উদ্দিন সাহেব রয়েছেন, তারা সবাই মোটামুটি স্টার পলিটিক্সিয়ান হয়ে গেছেন এই ঢাকা শহরে।
এখন এই যে কজন নাম বললাম এরপর আরও অনেকে হয়তো আছেন, তারা কোনো সরকারি অফিসে গেলে, কোথাও টেলিফোন করলে, কোনো পাবলিক প্লেসে দাঁড়ালে যে ইমেজ তৈরি হয়, ঠিক সেই সমপর্যায়ের ইমেজ অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের মধ্যে এই মুহূর্তে নেই। আওয়ামী লীগের লোকজন তো দাঁড়াতেই পারবে না। আর বিএনপির যারা আছেন, আপনি একটু পাশাপাশি চিন্তা করেন তো, রিজভী সাহেব দাঁড়িয়ে আছেন, আর আমিরে জামাত দাঁড়িয়ে আছেন।